আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সওদা ইসলাম বর্ষা। শুরুতে সংবাদ শুনলাম। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মোংলা ও পায়রায় 10 এবং চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত। চট্টগ্রাম ও কক্সবাজারে বিমান ওঠানামা বন্ধ। ঘূর্ণিঝড় রেমাল সন্ধ্যায় উপকূলে আঘাত হানবে, মধ্যরাতে বাংলাদেশ পার হবে জানালেন ট্রাম্প প্রতিমন্ত্রী। বাতাসের গতিবেগ থাকবে 120 কিলোমিটার। এমপি আনার খুনের তদন্ত করতে কলকাতায় ডিবির টিম। মূল পরিকল্পনাকারী শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। কোনো সাংবাদিক যেন হেনস্থার শিকার না হয় সে ব্যাপারে সরকার আন্তরিক, বললেন ওবায়দুল কাদের। ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ। এবং গেজেট না হওয়া পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট কেউ নির্বাচনী বিধি না মানলে কঠোর পরিণতি ভোগ করতে হবে, দিনাজপুরে ইসি রাশেদা সুলতানা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমাল প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এটি ক্রমেই বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। ইতিমধ্যে এর অগ্রভাগের প্রভাব বাংলাদেশের উপকূলে শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দর থেকে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দর্শক, ঘূর্ণিঝড়ের খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান এলাহি। এলাহি, পটুয়াখালীতে এরই মধ্যে রেমালের প্রভাব পড়তে শুরু করেছে, তো সেখানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। সৌদা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আবহাওয়া অফিস থেকে রিমানের যে দিয়েছে 10 নম্বর সংকেত পায়রা সমুদ্র বন্দরকে। আমরা আছি পটুয়াখালীর গলাচিপাতে এরই মধ্যে বিভিন্ন নিম্নমান এলাকা যে আছে সেটা পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে এবং 118টি আশ্রয় কেন্দ্র উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক রেডি করা হয়েছে। সাথে কাজ করতেছে, উদ্ধার কাজ করতেছে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় সিপিপি এবং আরো আছে স্থানীয় জনগণ। তো আমি আপনাকে একটু দেখাতে চাই যে আমাদের যে ফেরিঘাট থেকে সংলগ্ন এলাকা 1 নম্বর ওয়ার্ড পৌরসভার, সেটা মানে বর্তমানে পানিতে প্লাবিত হয়ে আছে। আমি আপনার মাধ্যমে আমি একটু দেখাতে চাচ্ছি যে আসলে বর্তমানে যে পানির ভয়াবহ পরিস্থিতি, যে সমস্ত মানে এলাকাগুলো পানির নিচে আছে। আপনার যে পৌরসভার যে 1 নম্বর ওয়ার্ড সেটা বর্তমানে পানিতে প্লাবিত। আমাদের ঝুঁকিপূর্ণ মানে উপজেলা প্রশাসন থেকে জানিয়েছেন ঝুঁকিপূর্ণ 3-4টা এলাকা আছে, যেমন চর কাজল, চর বিশ্বাস যে ইউনিয়ন আছে, তারপরে আছে আপনার চর কার ফার্মার। এই যে নিম্ন যে এলাকাগুলো আছে সেগুলোতে পানি বর্তমানে প্লাবিত আছে। সেখানে উপজেলা প্রশাসন কাজ করতেছে, আছেন সিপিপি সদস্যরা, স্থানীয় জনগণ, সবাই মিলেই যে কাজগুলো করতেছে। আর আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হলো গলাচিপার 1 নম্বর ওয়ার্ডের ফেরিঘাট। আপনি দেখতে পাচ্ছেন যে ফেরিঘাটের সম্পূর্ণ ইটাই পানির নিচে। অনেক অ্যাম্বুলেন্স আছে, রোগী নিয়ে যেতে পারতেছে না, অনেক ট্রাক আছে আটকিয়ে। সৌদি, এই ছিল আমার কাছে রোমানের সর্বশেষ পরিস্থিতি সংবাদ। হাসান এলাহি, আপনাকে ধন্যবাদ।
দর্শক, এই মুহূর্তে বাগেরহাট থেকে ঘূর্ণিঝড় পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি রিফাল আল মাহমুদ। আপনি জানেন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাগেরহাট জেলা সহ মংলা বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আনা হয়েছে। তো এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে বাগেরহাটে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাতাস দমকা হাওয়া বয়ে যাচ্ছে। তো এই ঘূর্ণিঝড় রেমালকে মোকাবেলা করার জন্য ইতিমধ্যে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। 9টি উপজেলায় 359টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। শুকনা খাবার মজুত রেখেছেন, এবং নগদ অর্থ বরাদ্দ দিয়েছেন। তো ইতিমধ্যে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাকে যেটা জানিয়েছেন, বাগেরহাট জেলার 9 উপজেলার প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন যে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য মানুষকে। ইতিমধ্যে শুরু হয়েছে যে বাগেরহাটে মাইকিং আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য প্রচারণা চালানো হচ্ছে। এবং আমরা যেটা খবর নিয়েছি, ইতিমধ্যে লোকজন আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আশ্রয় কেন্দ্রে যাচ্ছে, এবং বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে ঘূর্ণিঝড় রেমালের মোকাবেলা করার জন্য, এবং যাতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই ছিল আমাদের কাছ থেকে বাগেরহাট রেমালের সর্বশেষ। আপনাকে দর্শক, কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজারে ইতিমধ্যে প্রভাব বিস্তার শুরু হয়েছে। তো কক্সবাজার সমুদ্রবর্তী এলাকাকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলেছেন, সকল ধরনের নৌযানকে নিরাপদ রাখতে থাকার নির্দেশ দিয়েছেন। তো কক্সবাজারে ইতিমধ্যে যে বৃষ্টি এবং যে পরি আবহাওয়া এবং যে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন সাগর খুব বেশি উত্তাল রয়েছে, সাগরের উচ্চতা, পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। কক্সবাজার সমুদ্র বর্তী এলাকার যে সাগরের ঢেউগুলি ফিরে এসে আসতে পড়ছে। কক্সবাজারের যে উপকূলবর্তী এলাকার মানুষগুলি রয়েছে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। উপকূলবর্তী এলাকাগুলি প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে কক্সবাজার সমুদ্রবর্তী এলাকা থেকে ঘূর্ণিঝড়টি 340 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছেন, এমনটা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে। তো এটি জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যা নাগাদ আঘাত হানারও সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছেন আবহাওয়া থেকে। তো কক্সবাজারের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় মোকাবেলায়, এবং শুকনো খাবার, পানি, নগদ টাকা তারা ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। তো কক্সবাজারের যে উপকূলবর্তী মানুষগুলি ছিল আস্তে আস্তে আশ্রয় কেন্দ্রগুলিতে নিয়ে আসা হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু যে বড়ি আবহাওয়া, বৃষ্টিপাত এবং সাগর উত্তাল, এ ছিল আমার কাছে সর্বশেষ। সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে পিরোজপুর থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবের খবর জানাচ্ছেন প্রতিনিধি রাজু তালুকদার। দর্শক, পিরোজপুরে ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু বলি যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু পিরোজপুরে ইতিমধ্যে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপাড়ের মানুষ কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছে। স্বাভাবিকের তুলনায় কিন্তু 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য 561টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেখানে 3 লক্ষ মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়াও জেলা প্রশাসনের কাছে 6,10,000 টাকা, 611 মেট্রিক টন চাল, 1,350 প্যাকেট শুকনো খাবার ও 57 ব্যান্ডেল টিন মজুত রাখা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য কিন্তু 65টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও 7টি উপজেলায় 7টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ইতিমধ্যেই প্রত্যেকটি উপজেলায় মাইকিং করে কিন্তু সবাইকে সতর্ক করা হয়েছে। আমি যদি আরেকটু বলি যে এই জেলায় কিন্তু মঠবাড়িয়া, ইন্দুরকানি এবং কাউখালীর বেড়িবাঁধের মানুষ কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছে। তো এই ছিল দর্শক পিরোজপুর থেকে ঘূর্ণিঝড় রেমালের আমার কাছে সর্বশেষ তথ্য। রাজু তালুকদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন স্থান থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় রেমাল সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত হানবে, মধ্যরাতে বাংলাদেশ পার হবে। দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, উপকূল এলাকায় বাতাসের গতিবেগ থাকবে 120 কিলোমিটার। বলেন, উপকূলীয় এলাকায় 10 ফুটের বেশি জলোচ্ছ্বাস হবে, পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট সকল দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া দেশের ভেতরে নৌ চলাচল বন্ধ থাকবে। এই দুর্যোগের আমাদের প্রথম ভাগ বাংলাদেশে আমাদের অতিক্রম শুরু হবে এবং এই সামনের রাত্রে মধ্যরাতে বাংলাদেশের যে মূল যে আমাদের যে ঝড় সেটা অতিক্রম করবে। আপনারা জানেন যে ওই যে দুর্যোগের যে আমাদের যে ইয়েটি যে যেখানে ঝড় সৃষ্টি হয়েছে সেখানে আমাদের গতিবেগ হইল 90 কিলোমিটার থেকে বর্তমানে 120 কিলোমিটার, যেটা যখন উপকূলে আসবে তখন এটা বেড়ে 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত হবে। বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। সকালে মোংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া নৌকাটিতে 50 থেকে 60 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কিছু যাত্রী উঠে গেলেও অনেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন। কোনো যাত্রী নিখোঁজ আছে কিনা সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়েছেন বলে ধারণা গোয়েন্দা পুলিশের। তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ। এমপি আনার হত্যার তদন্তে সকালে এমপি ডিবি প্রধানের নেতৃত্বে 3 সদস্যের দল ভারত পৌঁছে। সেখানেই সাংবাদিকদের সাথে কথা বলেন ডিবি প্রধান। কলকাতায় হত্যার ঘটনাস্থল পরিদর্শন করবে ডিবির টিম। এখনও মরদেহ না পাওয়া যাওয়ায় কলকাতা পুলিশের সাথে মরদেহ শনাক্ত কার্যক্রমেও অংশ নেবে তারা। ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখান শেষ হয়, একজন গুরুত্বপূর্ণ আসামি যে এক্সিকিউশনের কাজটি করেছেন পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস, সেখানে আমানুল্লাহ নাম করে এখানে এসেছেন। তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি, এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ, আমরা উভয় পক্ষই কিন্তু আমরা অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যাতে মহান এই পেশাকে অসম্মান করতে না পারে সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই আহ্বান জানান। সেতুমন্ত্রী বলেন, কোনো সাংবাদিক যাতে হেনস্থার শিকার না হয় সে ব্যাপারে সরকার সতর্ক আছে। আওয়ামী লীগ সমালোচনার বিরোধী নয় জানিয়ে মন্ত্রী বলেন, সমালোচনা মানুষকে শুদ্ধ করে, কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন। সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই, সাংবাদিকতা বুঝে না, তার কাছেও এমন অনেকে এগুলোকে মফস্বলে গিয়ে দেখি সরকারি অফিসে বসে থাকে। সারা ঢাকায়ও এই অবস্থা আছে, কিছু কিছু অফিস আমারও আছে, সেখানেও এই উপদ্রবটা আছে। এরা সত্যিকারের জার্নালিস্ট না। এই ভুয়া সাংবাদিকদের ব্যাপারে আপনাদেরও একটু সতর্ক থাকতে হবে। সাংবাদিকতার নামে ভুয়া লোকজন যাতে এই মহান পেশাকে যাতে অসম্মানিত করতে না পারে, এখানে যেন সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা বিকাশ ঘটাতে না পারে, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকলে আমরা খুশি হব।
আড়াই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপ থেকে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই কূপটি থেকে দৈনিক 12 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। আগামী 10 বছরে এই কূপ থেকে প্রায় 2600 কোটি টাকার গ্যাস উত্তোলন করা হবে। গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন শেষে জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম বলেন, আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে জাতীয় গ্রিডে 618 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার লক্ষ্য রয়েছে। এর ফলে শিল্প কারখানা সহ যে কোনো খাতে গ্যাস সরবরাহ করা যাবে। আমরা আরো এগ্রেসিভলি এগোতে চাচ্ছি। 100টি কূপ খনন ওয়ার্কওভার সব মিলিয়ে 100টি কূপের প্রোগ্রাম আমাদের রয়েছে, যেটা আমরা 26 থেকে শুরু করার চিন্তাভাবনা ছিল, কিন্তু এটা আমরা 25 সাল থেকেই শুরু করব। এই লক্ষ্যে আমরা পুরোদমে কাজ করছি যাতে আমাদের দেশীয় উৎপাদন বৃদ্ধি পায়। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, গেজেট না হওয়া পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট কেউ নির্বাচনী বিধিমানা না মানলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। কোনো প্রার্থী অথবা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা অনিয়ম করলে এবং তা নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হলে তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে 6ষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও অংশীজনের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করলে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে অপরাধের প্রবণতা কমে যাবে। যদি উনি অপরাধ করে থাকেন, এটা যদি আমাদের তদন্তে আসে, প্রমাণ হয়, আমরা 5 জন কমিশনারের ড্রাস্টিক অ্যাকশন নিতে, ডিসিশন নিতে বিভাজন হয় না, কোনো সময় হয় না। কারণ আমরা 5 জন চাই যে একটা ড্রাস্টিক অ্যাকশন হবে, সে এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে এবং অন্য প্রার্থীরাও এইটা দেখে বিরত থাকবে। তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। করোনা সহ যে কোনো দুর্যোগে সাধারণ মানুষকে তথ্য শক্তি পৌঁছে দিতে সংবাদ পাঠকরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন মাইটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। মাইটিভি কার্যালয়ে নিউজ ব্রডকাস্টার অ্যালায়েন্স অফ বাংলাদেশ এনবিআর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এসব কথা বলেন তিনি। মানসম্পন্ন প্রেজেন্টার তৈরিতে নতুন কমিটি ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মাইটিভির চেয়ারম্যান। এ সময় নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা জানান, মাইটিভি চেয়ারম্যানের পক্ষ থেকে পাওয়া উৎসাহ এনবিআর চলার পথকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। টার্গেট ছিল যে আমরা আমাদের মালিকপক্ষ যারা আছেন বিভিন্ন চ্যানেলে তাদের সাথে ক্রমান্বয়ে আমরা গিয়ে দেখা করব। সেই চিন্তাধারা আমরা ভাববার আগেই মাইটিভি আমাদেরকে ডেকে এনেছেন এবং আমাদেরকে যে সম্মান দিয়েছেন তার জন্য আমরা অত্যন্ত রকমের কৃতজ্ঞ। এইভাবে যে আমাদেরকে ইনভাইট করবে এবং এভাবে আমাদেরকে স্বাগত জানাবে, এটা ছিল আরেকটা অ্যাচিভমেন্ট। আজকে মাইটিভি কর্তৃপক্ষ ঠিক যেভাবে আমাদের নবগঠিত কমিটিকে আমাদেরকে স্বাগত জানালো, এটা এক কথায় অসাধারণ। এটা আমার মনে হয় যে চ্যানেলগুলোর মালিকপক্ষ বা কর্তৃপক্ষের সাথে প্রেজেন্টারদের এক ধরনের মেলবন্ধনের ইতিহাস হয়ে থাকবে। সবকটা টেলিভিশনই একটি আমব্রেলা, সেই পরিবারের মধ্যে আমরা সবাইকে নিয়েই ভালো থাকতে চাই। একটা সংগঠন হলে তোমাদের আনন্দের কথাটি, কষ্টের কথাটি সেটা ভাগাভাগি করা যায়। কোভিড থেকেই আমি দেখেছি প্রেজেন্টাররা জীবনকে বাজি রেখে তারা প্রত্যেকটি চ্যানেলে গিয়েছে, নিজেদের কথা ভুলে গিয়ে মানুষকে তথ্য শক্তি দিয়ে উজ্জীবিত করেছে। আমি মনে করি যে প্রেজেন্টাররা একজন যোদ্ধাও। আমি আশা করি যে তোমরা অবশ্যই আমাদের কার্যনির্বাহী যে অ্যাডকো আছে প্রত্যেকটা চ্যানেলে গিয়ে তোমরা তোমাদের যেই ভীষণ যেই চিন্তা সেটাকে শেয়ার করবা। রয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন, সেই সাথে রয়েছে আধুনিক সব যন্ত্রপাতি, অথচ সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা না পেয়ে রোগীরা ছুটছেন প্রাইভেট ক্লিনিকে। এতে পরীক্ষা নিরীক্ষা নামে ইচ্ছেমতো বিল করায় রোগী ও স্বজনদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। মাদারীপুর জেলা জুড়ে সরকারি হাসপাতালগুলোর এমন চিত্র পাল্টায়নি দীর্ঘদিনেও। প্রতিনিধি মাসুদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা সালেহা বেগম হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ হয় ভর্তি হয়েছেন 250 শয্যা জেনারেল হাসপাতালে। পাশে মহিষেরচর এলাকার গৃহবধূ কাজল রেখা। কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি থাকলেও বেশ কয়েকটি পরীক্ষা করাতে হয়েছে প্রাইভেট ক্লিনিকে। গুনতে হয়েছে 2500 টাকা। আমার ঠ্যাং ভেঙে গেছে, আমি ওই মিশিংয়ে হেনে নাই, নষ্ট হয়ে গেছে। এরপর আমরা বাইরে গেছি, বাইরে আমরা ইয়ে করে গেছি, এক্সরে করে গেছি। সরকারি হাসপাতালে সেবা না পেয়ে রোগীরা ছুটছেন প্রাইভেট ক্লিনিকে। চিকিৎসকদের ফি ও স্বাস্থ্য পরীক্ষার নামে রোগীকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। অথচ সরকারি হাসপাতালে থাকা স্ক্যানিং মেশিন, ডিজিটাল এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম মেশিন সহ অধিকাংশ যন্ত্রপাতি থাকছে অলস পড়ে। এমন দশায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। এখানে সরকারিভাবে যে সুযোগ বেড হওয়ার পরে যে সুযোগ সুবিধা হওয়া দরকার তা এখানে অনেকটা সময় হয় না, ল্যাবে অনেক সময় বাইরে পাঠায়। এখানে সাধারণ অসহায় রোগীদের কষ্ট হয়। তারা আলট্রাসোনো দিছে, করে তাদের কাছে জিজ্ঞেস করছি, তারা বলছে বাইরে থেকে করে আনতে, এখানে নাকি নাই। সদরে আইসি অন্তর হাসে করেছে আমি এটা বাইরে জন্য অপারেশন করে 4 দিন ধরে ইয়াদ করছে, কালকে হলো 5 দিন ব্যান্ডেজ করছে, 3 দিন ধরে হাতে কোনো ড্রেসিনের কোনো খবর নাই। যা দেখি আগো বন্ধ, এক্সরে বন্ধ, তখন আমার বাধ্যমূলক বাইরে যাইয়া আমি 800 টাকা দিয়ে আমি এই হেজা প্রত্যাশা যা এই সিটি এক্সরে করাই। জনবল সংকটে অতিরিক্ত চাপে কিছু সংখ্যক চিকিৎসকদের খারাপ আচরণে অন্যত্র চলে যাচ্ছে রোগীরা, দাবি সিভিল সার্জনের। জনবল সংকটের কারণে একটা বড় সংখ্যক রোগীদেরকে আমাদেরকে সার্ভিস দিতে হয়। এই কারণে টেম্পার সবাই কন্ট্রোল রাখতে পারে না, অনেক সময় টেম্পার লস করে তারা আচরণগত কোনো সময় এত সন্তোষজনক আচরণ করতে পারে না, ব্যর্থ হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন গড়ে ভর্তি হন 3 থেকে 400 রোগী। বহির্বিভাগে চিকিৎসা নিয়ে থাকেন 2000 মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ডকুমেন্টারি কলকাতায় মুজিবের খসড়া কপির অবলোকন করেছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনের সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর সামনে এই খসড়া কপি উপস্থাপন করেন। কলকাতায় মুজিব নামে এই ডকুমেন্টারিতে যাতে ইতিহাসের সবকিছু স্পষ্টভাবে উঠে আসে সে বিষয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ ও স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার কার্যক্রম অব্যাহত রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পরে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। সাগরে 65 দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞায় অভাব অনটনে ও চরম হতাশার মধ্যে দিন পার করছেন ফেনীর সোনাগাজীর উপজেলার 2000 জেলে। 2 মাসের বেশি সময় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় সরকারি সহায়তা সঠিকভাবে বিতরণের দাবি জেলেদের। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যথাযথভাবে সরকারি সহযোগিতা বণ্টন করা হচ্ছে। প্রতিনিধি আমিন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাগরে 65 দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ফলে বেকার দিন কাটাচ্ছেন ফেনীর সোনাগাজী উপজেলার 2000 জেলে ও তাদের পরিবার। মাছ ধরা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে দিন কাটানোর চিন্তায় দিশেহারা জেলেরা। অনেকে আবার মহাজনের কাছ থেকে উচ্চ সুদের ধার দেনা করে সংসার চালাচ্ছেন। যা মাছ ব্যবসা করি কিছু আমরা খাই, ছেলে মেয়েকে পড়াতে পারি না, দাদা আমাদের এই সমস্যাটা। এই নদীতে এমনিতে মাছ কমে গেছে, আর বিভিন্ন রকমের এনজিও লোন টোন আমাদের আছে। জেলের বজিয়ে মেয়েরা ছেলেরা খাইতে আছে, আমাদের তখন আর ব্যবসা নাই বাবু, চাকরি করে না। আমরা নদীতে যাওয়ার পয়সা পারি না, ঘর বাড়ি নাই, আমরা কি করি থাকি। গৃহস্থ তুন দায়ের কর্য করি, লোন লইলে সেগুলা হুঁসতে আঙ কষ্ট হয়ে যাবে, আমরা বহুত কষ্টতে আছি। ইতিমধ্যে প্রথম পর্যায়ে জেলেদের 56 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও এই সময় 2টি প্রকল্পের মাধ্যমে জেলেদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস। স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন ধরনের সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে এরা আপনার নিজে স্বাবলম্বী হয়ে অন্তত এই ব্যানিং সিজনটাতে ভালোভাবে চলতে পারে। উপজেলার চর চান্দিয়া, চর দরবেশ, সোনারগাজী সদর ও আমিরাবাদ ইউনিয়নের নিবন্ধিত প্রায় 2000 জেলে রয়েছে। SM হামিম, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মংলা ও পায়রায় 10 এবং চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত। চট্টগ্রাম ও কক্সবাজারে বিমান ওঠানামা বন্ধ। ঘূর্ণিঝড় রেমাল সন্ধ্যায় উপকূলে আঘাত হানবে, মধ্যরাতে বাংলাদেশ পার হবে জানালেন ফ্রান্স প্রতিমন্ত্রী। বাতাসের গতিবেগ থাকবে 120 কিলোমিটার। এমপি আনার খুলে তদন্ত করতে কলকাতায় ডিবির টিম। মূল পরিকল্পনাকারী শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। কোনো সাংবাদিক যেন হেনস্থার শিকার না হয় সে ব্যাপারে সরকার আন্তরিক, বললেন ওবায়দুল কাদের। ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ। এবং গেজেট না হওয়া পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট কেউ নির্বাচন বিধি না মানলে কঠোর পরিণতি ভোগ করতে হবে, দিনাজপুরে ইসি রাশেদা সুলতানা। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ হাফেজ।